বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মুর্শিদি রেজিয়া কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় বিপণন কার্যাবলী বিষয় সম্পর্কে কিছু আলোকপাত করব। আজকের বিষয়বস্তু হচ্ছে বিপণন কার্যাবলী। কোনো বিপণনকারী প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর জন্য যে সকল কার্যক্রম করে সংক্ষিপ্তভাবে আমরা তাকে বিপণন কার্যাবলী বলে থাকি। প্রতিটি প্রতিষ্ঠান ভোক্তার প্রয়োজন এবং অভাব পূরণের জন্য তার পণ্য উৎপাদন করে থাকে। বিপণন কার্যাবলী ওই ধরনের কার্যক্রমের সমষ্টি যা চূড়ান্ত পণ্য ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে সম্পাদন করে থাকে একটি বিপণনকারী প্রতিষ্ঠান। প্রথমে আমরা বিপণন কার্যাবলী সংজ্ঞাটা জেনে নিব। ভোক্তার প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত সকল কার্যক্রমের সমষ্টিকে বিপণন কার্যাবলী বলে। ভোক্তার প্রয়োজন ও অভাব আমরা প্রথম অধ্যায়ে জেনে এসেছি যে ভোক্তার প্রয়োজন কি। ভোক্তা যখন নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করে, তার বঞ্চিত মনে করার অনুভূতিকে আমরা প্রয়োজন বলে থাকি। বিপণন কার্যাবলীকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে উৎপাদন পূর্ব কার্যাবলী, অর্থাৎ আমি ভোক্তার কোন ধরনের প্রয়োজন এবং অভাব পূরণ করব, বিপণনকারী হিসেবে বা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আমাকে প্রথমেই তা শনাক্ত করতে হবে। যেমন আমার হাতে আছে একটি মার্কার পেন। আমি যারা মার্কার পেন ব্যবহার করে থাকে, আমি এই ধরনের ভোক্তার প্রয়োজন এবং অভাব পূরণ করার জন্য আমি মার্কার পেন তৈরি করব। সেই ক্ষেত্রে আমাকে প্রথম যে কাজটা করতে হবে বিপণন পরিবেশ বিশ্লেষণ। আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি বিপণন পরিবেশ কি, অর্থাৎ আমার যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যক্রমে সরাসরি প্রভাব বিস্তার করে বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে এমন পক্ষ বা শক্তির সমষ্টিকেই বিপণন পরিবেশ বলা হয়। যেমন কোম্পানি, সরবরাহকারী, প্রতিযোগী এবং ক্রেতা সাধারণ, জনসাধারণ বা প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, এই ধরনের পরিবেশ, এই ধরনের উপাদানগুলোর সমষ্টি হচ্ছে বিপণন পরিবেশ। বিপণন পরিবেশ বিশ্লেষণ করে তার ভোক্তার অবস্থান সম্পর্কে অনুমান করা যায়। ক্রেতার প্রয়োজন ও চাহিদা শনাক্ত করা। প্রথমেই আমাকে শনাক্ত করতে হবে যে আমি ক্রেতাদের কি ধরনের প্রয়োজন পূরণ করব এবং তাদের চাহিদা কি, তাদের প্রত্যাশা কি, তা আমাকে শনাক্ত করতে হবে। পরিকল্পনা তৈরি করো। ভোক্তার এই প্রয়োজন এবং চাহিদা পূরণের জন্য আমাকে এখন প্রতিষ্ঠান হিসেবে বা বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে আমাকে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করতে হবে। অবশ্যই পরিকল্পনা তৈরি করা এই কাজটি অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য, তার প্রাতিষ্ঠানিক লক্ষ্য পূরণের জন্য সফলভাবে পরিকল্পনা বা ছক তৈরি করতে হয়। পরিকল্পনা সম্পর্কে আমরা জানি যে কোনো কাজে পূর্ব নকশা প্রণয়নটাকে বলা হয় পূর্ব পরিকল্পনা বা পরিকল্পনা। পণ্য উন্নয়ন। আমি ভোক্তার প্রয়োজন এবং চাহিদা পূরণের জন্য একজন বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে কি ধরনের মান, গুণগত বৈশিষ্ট্য সংযোজন করব, তার লক্ষ্যে কাজ করতে হয় পণ্য উন্নয়ন। এই কাজটাকেই বলা হয় পণ্য উন্নয়ন। অর্থ সংস্থান। আমার প্রতিষ্ঠানের প্রয়োজন এবং চাহিদা শনাক্তকরণের পর প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করব। পণ্যের বৈশিষ্ট্য মান কিভাবে, কি মান বা বৈশিষ্ট্যের অধিকারী হবে পণ্য, তার জন্য আমাকে প্রয়োজনীয় অর্থের যোগান দিতে হবে। কারণ উৎপাদন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অর্থের যোগান অপরিহার্য। ব্যাংক, বীমা বা মূলধন বৃদ্ধির মাধ্যমে অর্থের যোগান দেওয়া যায়। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান যে ধরনের খাত থেকে বা উৎস থেকে তার অর্থের যোগান দেয় তাই হচ্ছে অর্থ সংস্থান।
কাঁচামাল ক্রয়। আমি প্রথমেই বলেছি যে এই মার্কার পেন যদি আমি উৎপাদন করি তার জন্য প্রয়োজনীয় যে উপাদান লাগবে, কালি, প্লাস্টিক বা যে ধরনের আবরণ বা যাই কিছু প্রয়োজন, তাই হচ্ছে কাঁচামাল, অর্থাৎ মূল কাঁচামাল ক্রয় করতে হবে। তো কাঁচামাল ক্রয়ের কার্যক্রমটি প্রতিষ্ঠানের উত্তমভাবে করতে না পারলে তাহলে এক্ষেত্রে পরবর্তীতে তার পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে। তো কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সর্বদাই চেষ্টা করে যে সুলভ মূল্যে সর্বোচ্চ মানের কাঁচামাল ক্রয় করার জন্য। কারণ বলা হয়ে থাকে যে উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক। অর্থাৎ যদি কাঁচামাল ক্রয়ের সময় আমি সুলভ মূল্যে মানসম্মত কাঁচামাল ক্রয় করতে পারি, কাঁচামালের অপচয় হ্রাস পায় এবং পণ্যের মানও গুণগত মানও বৃদ্ধি পায়। গবেষণা কার্যক্রম। প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় অধিক সুবিধা সংযোজনের মাধ্যমে, মূল্য হ্রাসের মাধ্যমে প্রতিষ্ঠান তার গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। পণ্যের মান আরও কীভাবে বৃদ্ধি করা যায়, আরও কী কী গুণগত মান বৈশিষ্ট্য সংযোজন করা যায়, তার জন্য গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে এবং গবেষণা কার্যক্রমের মাধ্যমেই তারা সর্বোত্তম পণ্য বাছাই করে নেয়। উৎপাদন পরবর্তী কার্যাবলী। মান নির্ধারণ বা প্রমিতকরণ। মান নির্ধারণ কি? পণ্যের গুণ বৈশিষ্ট্য নির্ধারণ করাকে বলা হয় মান নির্ধারণ। অর্থাৎ একটি পণ্য থেকে কি কি বৈশিষ্ট্য বা গুণ পেতে পারে, ভোক্তা একটা পণ্য থেকে কি ধরনের গুণ বা বৈশিষ্ট্য পাবে তা নির্ধারণ করাকে বলা হয় মান নির্ধারণ। পর্যায়িতকরণ। পণ্যের মান বা বৈশিষ্ট্যের ভিত্তিতে পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে বলা হয় পর্যায়িতকরণ। আমরা পরবর্তীতে প্রত্যেকটি টপিকসের আলাদা আলাদা বিস্তারিত বর্ণনা জেনে নিব। আজকে সংক্ষিপ্ত উপায়ে বা সংক্ষিপ্তভাবে আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের নিকট তুলে ধরছি। পর্যায়িতকরণ অর্থাৎ পূর্ব নির্ধারিত মান অনুযায়ী এই মান নির্ধারণ কিভাবে করলাম? আমার পণ্যের গুণ বা বৈশিষ্ট্য নির্ধারণকেই বলা হয় মান নির্ধারণ। পর্যায়িতকরণ কি? পূর্ব নির্ধারিত গুণ বা বৈশিষ্ট্যের ভিত্তিতে পণ্যকে আলাদা আলাদা ভাগে ভাগ করাকেই বলা হয় পর্যায়িতকরণ। তারপর আসো গুদামজাতকরণ। উৎপাদিত পণ্য নিরাপদে সংরক্ষণ করার লক্ষ্যে বা পরবর্তী সময়ে ব্যবহার করার লক্ষ্যে অথবা পণ্য ভোক্তার নিকট পৌঁছানোর সময়কাল পর্যন্ত পণ্যকে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করাকে বলা হয় গুদামজাতকরণ। এই গুদামজাতকরণের মাধ্যমে একটি পণ্য সঠিকভাবে সর্বোত্তম উপায়ে সংরক্ষণ করা হয়, যেন পণ্যের মানের কোনো ক্ষয়ক্ষতি না হয়, পণ্য যেন নষ্ট না হয়ে যায় এবং পণ্যের মান যেন অক্ষুণ্ণ থাকে। পরিবহন। বিপণনকারী প্রতিষ্ঠানকে তার উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের যানবাহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিতে হয়। কারণ আমাদের ভোক্তা বা যে কোনো প্রতিষ্ঠানের ভোক্তা ছড়িয়ে ছিড়িয়ে থাকে বিক্ষিপ্তভাবে, তাদের হাতের নিকট বা হাতের নাগালে পণ্যকে পরিবহনের মাধ্যমে পৌঁছে দেয় যে কোনো বিপণনকারী প্রতিষ্ঠান। তারপর আসে মুড়ুকিকরণ। মুড়ুকিকরণ কি? আমরা স্বভাবতই বুঝতেছি যে পণ্যের বাহ্যিক যে আবরণ তাই হচ্ছে মুড়ুকিকরণ। যেমন পণ্যের মান যেন ঠিক থাকে, পণ্যের গুণগত মান যেন ঠিক থাকে, নির্দিষ্ট সময় পর্যন্ত যেন পণ্যের মান নষ্ট না হয়ে যায়, বা পরিবহনের ক্ষেত্রে যেন কোনো ক্ষয়ক্ষতির শিকার না হয় বা পণ্য যেন ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য উত্তম রূপে আমাকে কি করতে হয়? একটা আবরণ দিতে হয়, যে আবরণের মাধ্যমে আমরা পণ্যকে কি করি? নষ্ট হওয়া থেকে রক্ষা করি, তার মান নষ্ট হওয়া থেকে রক্ষা করে থাকি। মূল্য নির্ধারণ। মূল্য নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, কারণ উত্তম রূপে মূল্য নির্ধারণ করে প্রতিষ্ঠান তার পণ্যের ব্যয়িত অর্থ এবং প্রত্যাশিত মুনাফা বাজার থেকে তুলে আনে। যদি মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠান যদি ব্যর্থ হয়, যেমন ব্যর্থতা কেমন?
যে প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় যদি মূল্য নির্ধারণ বেশি হয়ে যায় তাহলে বিক্রয় হ্রাস পাবে, যার ফলে প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে পারে। বিজ্ঞাপন, মূলত আমরা জানি যে বিজ্ঞাপন হচ্ছে পণ্যের পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য বা তুলে ধরার মাধ্যম। অর্থাৎ বিজ্ঞাপনের যে সংজ্ঞা সেটা হচ্ছে যে পণ্যের কোনো মাধ্যম ব্যবহার করে পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনকে বলা হয় বিজ্ঞাপন। অর্থাৎ অর্থের মাধ্যমে কোনো উদ্যোক্তা করতে কোনো মাধ্যম ব্যবহার করে পণ্যের তথ্য ভোক্তাদের নিকট তুলে ধরাকে বলা হয় বিজ্ঞাপন। বিজ্ঞাপন যে কোনো প্রতিষ্ঠানের জন্য বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে, পণ্যের পরিচিতি বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিজ্ঞাপন যদি সঠিকভাবে বিজ্ঞাপন সঠিকভাবে পণ্যের পরিচিতি বৃদ্ধি ঘটায় এবং ভোক্তা বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য ক্রয়ের প্রতি আকৃষ্ট হয়। বন্টন কার্যাবলী, অর্থাৎ বন্টন কি? বিভিন্ন চ্যানেল বা মাধ্যম ব্যবহার করে উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানো হয়। সেই ক্ষেত্রে এই চ্যানেলের সমষ্টি, যেমন পাইকারি, খুচরা ব্যবসায়ী বা পরিবেশক, এদের সমষ্টি হচ্ছে বন্টন কার্যাবলী। বিক্রয় হচ্ছে বিপণন কার্যাবলীর সর্বোত্তম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিক্রয়। কারণ বিক্রয়ের মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার বিনিয়োজিত মূলধন বাজার থেকে তুলে আনে এবং পণ্যের ব্যয় এবং প্রত্যাশিত মুনাফা বিক্রয়ের মাধ্যমে বিনিয়োগ তুলে আনে। বিক্রয় যত বৃদ্ধি পাবে তত প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাবে। এই জন্য বিক্রয় বৃদ্ধির জন্য অনেকগুলো কৌশল গ্রহণ করে থাকে, সেগুলো বিষয় সম্পর্কে আমরা পরে জানবো ইনশাল্লাহ। তারপর আসো বিক্রয়োত্তর কার্যাবলী, অর্থাৎ আধুনিক এই সময়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানে অনেক প্রতিযোগী প্রতিষ্ঠান রয়েছে। আমরা আগেই জেনেছি যে ভোক্তার সন্তুষ্টি বিধানের মাধ্যমে, অর্থাৎ ভোক্তার সন্তুষ্টি বিধান করাই বিপণন কার্যক্রমের অন্যতম প্রধান উদ্দেশ্য। বিক্রয়োত্তর কার্যাবলী বলতে বোঝায় বিক্রয়ের পরবর্তী সেবা কার্যক্রমের সমষ্টি। যেমন আমরা প্রথমেই জানলাম যে বিক্রয়োত্তর সেবা কি। ভোক্তার সন্তুষ্টি অর্জনের জন্য বিক্রয়ের পরবর্তী সময়ে ভোক্তাকে যে ধরনের সেবা দেওয়া হয়, যেমন গ্যারান্টি, ওয়ারেন্টি, মেরামত সেবা, এই বিক্রয়োত্তর সেবা কার্যক্রমের মাধ্যমে ভোক্তাকে সন্তুষ্ট করা যায়। যেমন প্রয়োজনীয় তথ্য সম্পর্কে উপস্থাপন, তাকে ব্যবহার বিধি সম্পর্কে তথ্য উপস্থাপন করলাম। তারপর তার পণ্য ব্যবহারের ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দিলে আমরা তাকে ওয়ারেন্টি সার্ভিসের মাধ্যমে মেরামত করে দিলাম। তাহলে ভোক্তা ওই প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে তার মনের ভিতরে প্রতিষ্ঠান সম্পর্কে এক ধরনের ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। আমরা ইলেকট্রনিক সামগ্রী বা অন্যান্য কিছু সামগ্রী আছে যা আমরা জেনে থাকি, কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দিলে আপনি পণ্য ফেরতের এই সুযোগ সুবিধা দেওয়া হয়, বা কোনো ত্রুটি দেখা দিলে আমাদের প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মী আপনার পণ্যটাকে মেরামত করে দিবে। এই ধরনের সেবা, সেটাই হচ্ছে বিক্রয়োত্তর সেবা। ভোক্তার সন্তুষ্টি যাচাই, পণ্যের মান এবং বৈশিষ্ট্য অনুযায়ী ভোক্তা যে প্রত্যাশা করে থাকে, সেই অনুযায়ী আমি পণ্যের মান, গুণ, বৈশিষ্ট্য অনুযায়ী আমি পণ্য তৈরি করি। পণ্যের অভাব পূরণের জন্য, ভোক্তার অভাব পূরণের জন্য, ভোক্তাকে সন্তুষ্ট করার জন্য। সেই ক্ষেত্রে আমি কিভাবে ভোক্তার সন্তুষ্টি যাচাই করতে পারি? বিভিন্ন বিক্রয় কর্মী বা ফোনের যোগাযোগের মাধ্যমে পণ্য সম্পর্কে ভোক্তার নিকট আমি তথ্য সংগ্রহের জন্য তাকে কল করতে পারি, বা তার কাছে উপস্থাপন সরাসরি ফেস টু ফেস মুখোমুখি হতে পারি যে ভোক্তা পণ্য সম্পর্কে কি ধরনের মনোভাব পোষণ করছে। সেই ক্ষেত্রে অনেকগুলো উপায় আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ফোন কলের মাধ্যমে অথবা ভোক্তার সাথে সরাসরি কথা বলে
ভোক্তার সন্তুষ্টি যাচাই করা যায়, অর্থাৎ সে পণ্য সম্পর্কে কতটুকু প্রত্যাশা করেছিল এবং বর্তমানে সে কতটুকু সন্তুষ্ট বা কি ধরনের সেবা পাচ্ছে বা তার প্রত্যাশা পূরণ করতে সক্ষম কিনা, অথবা তার এই বিক্রত সেবার মাধ্যমে তার মন তাকে কতটুকু আকৃষ্ট করা সম্ভব, তাই সেই ধরনের কার্যক্রমকে বলা হয় ভোক্তার সন্তুষ্টি যাচাই কার্যক্রম। সংশোধনমূলক ব্যবস্থা, অর্থাৎ ভোক্তার সাথে যখন সরাসরি একটি বিপণনকারী প্রতিষ্ঠান যোগাযোগ রক্ষা করে তখন পণ্য সম্পর্কে ভোক্তা তার নিজস্ব মতামত প্রকাশ করে। এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের মধ্যস্থকারী ব্যবসায়ী অথবা ভোক্তা সরাসরি তাদের মন্তব্য বা মতামত বিপণনকারী প্রতিষ্ঠানকে জানাতে পারে। যেমন ভোক্তা এই ধরনের পণ্য সম্পর্কে বলে পণ্য সম্পর্কে এরকম তথ্য দিতে পারে যে পণ্যের এই ধরনের আকার বা এই ধরনের গুণাগুণ সমৃদ্ধ হলে হয়তোবা আমরা আরও বেশি উপকৃত হতে পারতাম, অথবা তার ডিজাইন চেঞ্জের ক্ষেত্রে, পণ্যের ডিজাইন পরিবর্তনের ক্ষেত্রে বা পণ্যের মান উন্নত করার ক্ষেত্রে ভোক্তার মতামত সংগ্রহ করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ সেই ত্রুটিগুলোকে সংশোধন করে ত্রুটি মুক্ত পণ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকে বলা হয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। অর্থাৎ আমরা উত্তম বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে আমাদের এই কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে হয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভোক্তার সন্তুষ্টির মাধ্যমে মুনাফা অর্জন করা। একজন বিপণনকারী প্রতিষ্ঠান সর্বদাই ভোক্তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করার চেষ্টা চালিয়ে যায়। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এই বিপণন কার্যক্রমগুলো বিস্তারিত জানব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।